স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এ আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। রূপপুরে বিদ্যুৎ উৎপাদন হতে বাকি আর 4 ধাপ, এজন্য দরকার 100 দিনের নানা পরীক্ষা নিরীক্ষা। সবশেষে আগস্ট মাসে অন্তত 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারে জাতীয় গ্রিডে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে শামীমা সুলতানার ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম রতন। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের একটি ইউনিটে করা হয়েছে জ্বালানি সরবরাহ, অর্থাৎ চুল্লি বা রিয়াক্টরে বসানো হয়েছে ইউরেনিয়াম অ্যাসেম্বলি। চুল্লিতে তেজস্ক্রিয় জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ করা হয় ধাপে ধাপে। প্রথম পর্যায়ে 54টা ইউরেনিয়াম অ্যাসেম্বল দেওয়া হয় 40 সেন্টিমিটারের মতো পানি ও বোরিক অ্যাসিড দিয়ে বানানো একটি তরল মিশ্রণের মধ্যে। এরপর পরীক্ষার পর ধাপে ধাপে বাড়ানো হয় ইউরেনিয়াম অ্যাসেম্বল, একই সঙ্গে বাড়ানো হয় সেই তরলের মাত্রা। এই প্রক্রিয়ার পুরোটাই নিয়ন্ত্রণ করা হয় স্বয়ংক্রিয়ভাবে। তারপর করা হয় আরও কিছু পরীক্ষা, যেমন ক্রিটিক্যালিটি কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট। এই ওয়াটারটা একদিকে কাজ করে মডারেটর হিসাবে, নিউটনের এনার্জিকে মডারেট করে, আরেকদিকে কাজ করে কুলিং, মানে কুল্যান্ট হিসাবে কুলিং করার জন্য। নেক্সট ফিশনে আমি 3টে নিউটনকেই কাজে লাগাবো না, আমি কাজে লাগাবো 1টা নিউটনকেই, কারণ 3টে নিউটনকে আমি কাজে লাগাই তো সেটা আবার এত এনার্জি হবে, আবার সেটা আউটব্রাস্ট হবে। বাকি যে 2টে অ্যাডিশনাল নিউটন আছে, এই 2টা নিউটনকে আমি অ্যাবজর্ব করাবো। কী দিয়ে করাবো? এই বোরিক অ্যাসিড সলিউশন দিয়ে করাবো, কারণ বোরিক অ্যাসিড নিউটনকে অ্যাবজর্ব করে। পরের ধাপে ঘটানো হয় বিক্রিয়া। এখানে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা হয়। সেই শক্তির 3 ভাগের 2 ভাগকে আবার নিয়ন্ত্রণ করা হয় সেই পানি ও বোরিক অ্যাসিডের মিশ্রণ দিয়ে, আর বাকি 1 ভাগকে কাজে লাগানো হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য। এ পর্যায়ে হবে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা, যার একটির নাম সেলফ সাস্টেন চেইন রিয়াকশন পরীক্ষা। এই 30%-এ নিতে আমার মোর দ্যান 40 ডেজ লাগবে। এ কারণে আমরা বলি যে এটা আমরা অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম, ফুয়েল লোডিং থেকে গ্রিডে বিদ্যুৎ দেওয়া পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ 100 দিনের একটা প্রোগ্রাম। এবং এই গ্রিডে যখন দিব সেই 30%-এ বললে আমরা বলি 300 মেগাওয়াট। যেহেতু আমরা শুরু করেছি প্রোগ্রামটা, আশা করতেছি আগস্টের কোনো এক সময় শেষ নাগাদ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিবাচক দিক যেমন আছে, তেমনি সামান্য ভুলের কারণে ঘটতে পারে মহাবিপর্যয়। তবে সেটা যাতে না ঘটে সেজন্যই সর্বোচ্চ নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের দিক থেকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, রূপপুর, ঈশ্বরদী, পাবনা। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বগুড়াবাসীর। দেশের সবচেয়ে বড় পৌরসভা বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার গেজেট প্রকাশ হতে যাচ্ছে চলতি সপ্তাহেই। এর মধ্য দিয়ে বাড়বে নাগরিক সেবার পরিধি, গতি পাবে অবকাঠামো উন্নয়ন। আরও জানাচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। 150 বছরের প্রাচীন বগুড়া পৌরসভা দীর্ঘদিন ধরেই ন্যূনতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এখানকার বাসিন্দারা 2006 সালে সিটি কর্পোরেশনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হলেও রাজনৈতিক নানা কারণে তার আলোর মুখ দেখেনি। ফলে পর্যাপ্ত বরাদ্দের অভাবে শহরের অবকাঠামো উন্নয়ন থমকে যায়। 40টি প্রধান সড়ক সহ প্রায় 90টির মতো পাড়ামহল্লার রাস্তার বেশিরভাগই এখন ভাঙ্গাচোরা ও খানাখন্দে ভরা। কাদো হয়, বৃষ্টি হলে হাঁটতে পারি না, কিছু না। আজ 20 বছর হলে বাইরে করছি, কোনো পরে এক কদম মাটিও কেউ ফালায় না। রাস্তাঘাট আপনার হলে ড্রেন, আপনার ধরেন যে আজ বাইর হওয়া যাচ্ছে না। আপনার সরকার তো ধরেন যে আমরা তো ঠিকই তো ভোট দিচ্ছি, কিন্তু আমাদের তো কোনো তো আপনার ব্যবস্থা করছে না। তো প্রায় 10-12 বছর ধরে রাস্তার অবস্থা এরকমই। তো আমরা আশা করি এবার নতুন সরকার আসছে, তারা কিছু একটা করবে, কিন্তু এখন করবে বলে কবে করবে এটারও কোনো মানে শুরু হওয়া বা এর কোনো আমরা দেখতে পাচ্ছি না। 330 কিলোমিটার পাকা সড়কের প্রায় সবগুলোরই পিচ ও কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বর্ষা এলেই এসব রাস্তায় পানি জমে বাড়ে দুর্ভোগ। কোথাও কাদাপানিতে সয়লাব, কোথাও হাঁটাই দুঃসাধ্য। ঝুঁকি নিয়েই চলছে যান চলাচল। এখন এই তো ভাঙ্গার মধ্যে আমাকে দেওয়া লাগে, গাও ভেজা যায়, কেউ কেউ গাড়ি মারে দিয়ে পড়ে যায়, কোনো ছাত্রী পড়ে যায়, সোলবোলের সমস্যা হয়, গাড়ি ঘোড়ার সমস্যা হয়, ভাঙ্গে গেছে রাস্তা। এর ড্রেন আছে, চিকন ড্রেন, এর ড্রেন দিয়ে তো পানি যেতে পারে না, খুব সমস্যা হয়ে যায়।
আর গাড়ি ঘোড়া গেলে করে মানে আপাল মানে সেই রকম হয়। সম্প্রতি বগুড়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণার কথা জানান। তবে এখনও প্রকাশ হয়নি গেজেট। স্থানীয়দের আশা গেজেট প্রকাশ হলেই বাড়বে নাগরিক সেবা, গতি পাবে উন্নয়ন। আগে পৌরসভা হিসেবে যে বাজেট আসতো দেখা যেত যে আমাদের উপজেলা লেভেলের যে বাজেট বগুড়া পৌরসভার একই বাজেট আসতো সরকার থেকে। এখন এটা সিটি কর্পোরেশন অবশ্যই বাজেট বাড়বে, বিভিন্ন ডেভেলপ হবে। সরকারও বলছে বিলম্ব আর বেশি নয়, খুব শীঘ্রই দৃশ্যমান হবে পরিবর্তন। নিকারে আলহামদুলিল্লাহ অনুমোদন হওয়ার সাথে সাথে একটা গেজেট হবে, গেজেটের সাথে সাথে এটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হবে। তারপরেও সরকার এখানে আমরা প্রশাসক নিয়োগ দেব, প্রশাসক স্বাভাবিক কার্যক্রম চলবে, বাজেট বরাদ্দ আসবে, এরপরে অন্য অন্য পৌর সিটি কর্পোরেশনে যখন নির্বাচন হবে তার সাথে এটাও নির্বাচন হবে ইনশাল্লাহ। নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের আয়তন 70 বর্গ কিলোমিটার। প্রায় 10 লাখ মানুষের এই শহরের জন্য নেওয়া হবে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ, এমনটাই প্রত্যাশা সবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। 25 বছরের প্রবাস জীবনের সঞ্চয়ে গড়া স্বপ্নের বাড়ি, কিন্তু এক রাতেই আগুনে পুড়ে ছাই সবকিছু। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক চিকিৎসকের ফাঁকা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতির পরিমাণ $1.5 কোটিরও বেশি। এ নিয়ে দেখুন গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সিংঝার নয়াপাড়ার বাসিন্দা ডাক্তার রকুনুজ্জামান কিরণ 1995 সালে পড়তে গিয়ে দীর্ঘ 25 বছর কাটান প্রবাসে। দেশে ফিরে 16 বিঘা জমির উপর গড়েন স্বপ্নের বাড়ি ও বাগান। গত 24 এপ্রিল পরিবার নিয়ে রংপুর গেলে ফাঁকা বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই সে আগুনে পুড়ে যায় ঘরের সবকিছু, এমনটাই অভিযোগ পরিবারটির। নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ নথি, ইলেকট্রনিক্স পণ্য সবই ছাই হয় আগুনে। এতে ক্ষতির পরিমাণ $1.5 কোটিরও বেশি বলে দাবি তাদের। দিন সকালে যখন আমি গাড়িতে আবার জিনিসপত্রগুলো উঠাবো, ঠিক এক মুহূর্ত তার আগ মুহূর্তে 10:30 কি 11:15 দিকে হবে, আমার এখানে আমার অনুপস্থিতিতে আমার সাংসারিক যে কাজকর্মগুলো আছে এগুলো দেখাশোনা করে আলেফ আমার ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলতেছে, ভাই বাড়িঘরে তো আগুন জ্বলতেছে। ঘরের ভিতরে কারা জানি দরজা ভেঙে ঢুকে আগুন লাগাই দিয়েছে। আপনারা যা ভিডিও করে দেখলেন ঘরের যে অবস্থা, মোটামুটি এই সব কিছু ভস্মীভূত। ভুক্তভোগীর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার জেরেই পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড। ব্যাপক ক্ষয়ক্ষতি। আমার মনে হয় যে আমি যদি খুব স্বল্প আকারেও যদি চিন্তা করি তাহলে 50,000 আশেপাশের টাকার আমার 50 লক্ষ টাকার আশেপাশের মালামাল আমার এখান থেকে হাতছা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবং এর মধ্যে ধরেন টাকা পয়সা, সোনার গহনা এগুলো ইনক্লুডেড। এবং ডকুমেন্টারি যে ক্ষয়ক্ষতিটা আমার হয়েছে সেটা মানে বর্ণনা করার মতো না। প্রশাসন একটা প্রফেশন নিয়েই আছে নাগরিক সেবা দেওয়ার জন্য। আমি প্রশাসনের কাছে চাইব যে প্রশাসন যোগ্য এবং প্রফেশনাল, তাদের যে কাজটা তারা সফলভাবে করবে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। তাই দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের। সে একটা প্রোগ্রামে রংপুরে যায়, এই সুযোগে কিছু দুর্বৃত্তরা তার ঘর ঢুকে ডাকাতি করেছে এবং আগুন ধরে দিয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা জনগণের কাছে এবং আইন প্রশাসনের, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের কাছে আমাদের জোরালো দাবি জানাচ্ছি এর জন্য সুষ্ঠু তদন্ত এবং বিচার করা হয়। তার বংলোর বাড়ি বা যে কোনো বাড়ি রাইখা গেল, আইসা দেখলো পুরা ছাইকার, এটা আমরা বিচার চাই। এটা একটা পরিকল্পিত ঘটনা বলেই আমার মনে হয়, এবং এটা শুধু একটা দুর্ঘটনা বললেই হবে না, এটা পরিকল্পিত এই জন্য যেহেতু তার প্রাণনাশের হুমকি ছিল। উনি যদি ওই মুহূর্তে থাকতেন তাহলে তার বড় ধরনের ক্ষতি হতে পারত। বাচ্চা কাচ্চারা এখানে আবার দরজা মধ্যে লাচ্ছি দিয়ে ভিতরে ছিটকারি ছিল, লাচ্ছি দিয়ে আবার ছিটকে ভেঙে ভিতরে দিয়ে পানি টানি দিয়ে আগুন নিভাইছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে পরিকল্পিত ঘটনা বলে ধারণা পুলিশের। মনে হচ্ছে চুরির ফাংশন না, এটা টোটালি মনে হচ্ছে এটা শত্রুতাবশত ওনাকে, উনি যেহেতু নির্বাচন করতে চাচ্ছেন এরকম হয়তো বা তাকে একটা আতঙ্কিত করার জন্য এরকম ঘটতে পারে। আমরা জিনিসটা খতিয়ে দেখতেছি, আমরা মামলা নিব।
এক রাতেই পুড়ে গেছে স্বপ্ন, ভেঙে পড়েছে একটি পরিবার। এখন তাদের একটাই চাওয়া, নিরাপত্তা আর বিচার। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। মৌলভীবাজারের হাওড়াঞ্চলে একদিকে ফসলহানিতে কৃষকের আহাজারি, অন্যদিকে সেই ধ্বংসস্তূপ থেকেই বাঁচার লড়াই। বড় মৌসুমে বছরের একমাত্র ফসল হারিয়ে যখন নিঃস্ব কৃষক পরিবার, তখনই শেষ সম্বলটুকু বাঁচাতে মাঠে নেমেছেন নারী পুরুষ সবাই। দুর্যোগ আর সংগ্রামের এমনই দুই চিত্র ফুটে উঠেছে আব্দুর রবের পাঠানো প্রতিবেদনে। মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরপাড়ের বিরইমাবাদ গ্রামের কৃষক আব্দুল কাদির 10 বিঘা জমির স্বপ্নের ফসল তলে গেছে বানের পানিতে। 4 বিঘার ধান কেটে আনতে পারলেও সেগুলো পচে চারা গজিয়ে সবুজ হয়ে গেছে। যে ধান ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে পচে নষ্ট হচ্ছে। লাখ টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে দিশেহারা এই কৃষক। আমার ওই ধরে নৌকা 10 কেয়ারও তো বৈশাখ মাসে আবার আগে প্রায় 30,000 টাকা খরচ গেছে। নিজের মেহনত বাদে 30,000 টাকা সারে রুয়ার নিয়ে আলে। শুধু আব্দুল কাদের নন, কাওয়াদিঘি সহ হাওরপাড়ের হাজারো কৃষকের একই অবস্থা। ফসল হারিয়ে পথে বসার উপক্রম তাদের। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের বিস্তীর্ণ বোরো ফসল। ঋণ আর অনিশ্চয়তায় দিশেহারা কৃষকের চোখে এখন শুধুই অন্ধকার। মন বিঘায় 400 টাকা, 500 টাকা কেউ নিতে চায় না। ধানটা মূল্য হয়েছে, চাউলটা ভালো আছে, কিন্তু এখন তারা বুঝে না যে ধানের মূল্য কত আছে। ওইটা বাদ আর জ্বালা টালা ইয়া ধান নষ্ট হয়ে যায়। এর মধ্যে সরকারের এইটাও বাইন না ধানর চিনি আমরা মাত্র 500 টাকা 800 টাকা মাঞ্চর রুজ খানিয়ে হওয়াইলাম মাত্র বিকে মাত্র 400 টাকা মন। এটা ফুসবনি আমরা কিছু দান আমরা বেচতাম, এবার তো বেচারও নাই। বছরের খানি দূরের কথা আমরা হইতে পারতাম নাই। সরকার আমরা ওটা ছাড়াম, আমরা কিছু সাহায্য আমরা বাঁচতাম পারি, খাইতাম পারি। কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে চলতো আর কিভাবে মানুষের ঋণ দিত, ঋণ না দিলে মানুষের গরিব মারবো, কথা হইব, এই করবো, গরিবের উপরেও অনেক বিপদ। ধানটা সম্পূর্ণ বিনাশর, আমরা নৌকা টোকা ফারাম না। তখন তো সম্পূর্ণ খাওয়া দিকে আরো প্রায় 4 আনা ধান কাটা হয়েছে, 12 আনা ধান রয়েছে আমরা আওরের মাঝে। খামলা খরচও বাড়ছে, যেমন একদিনও খাম 3 দিন লাগে, আর নাই তো একদিনেও চললো না, ওর লাগে আরো খরচ বাড়ছে। তবে এই হতাশার মাঝেও থেমে নেই জীবনযুদ্ধ। যা বাঁচানো যায় সেই আশায় দিনরাত এক করে কাজ করছেন কৃষক পরিবারগুলো। ধান কাটা, মাড়াই, শুকানো, প্রতিটি কাজে এখন নারীদের সর্বোপস্থিতি। রোদ বৃষ্টি উপেক্ষা করে কাদা মাড়িয়ে শেষ সম্বলটুকু ঘরে তুলতে প্রাণপণ চেষ্টা করছেন তারা। তাকে চাউল হইব নি, তাতে চাউল হইতে না, সব কুদ হয়ে যাব। কুদ কি বাচ্চা কাচ্চা খাইতে পারবো? এক তো খাইতে পারলে আর তো খাইতে পারতো না। এটা তো ভাত আমরা খাইতাম। মোটামুটি বাচ্চার বাপ থাকতে মোটামুটি তোমার ভালোই আসলাম। তো তাই মরায় আরো বেশি টেনশন, একটা মেয়ের লাগে বেশি টেনশন। অবিরাম বৃষ্টি আর হঠাৎ রোদের ঝিলিক, ঠিকমতো শুকোনো যাচ্ছে না ধান। একদিকে পানিতে ভিজে নষ্ট হওয়ার শঙ্কা, সেই সাথে বাড়ছে শ্রমিক খরচ, পাশাপাশি কমেছে ধানের দামও। ধান যে খেত করাইছে মানুষ দিয়া টেকা দিয়া করাইয়া তো 1 টাকার ধান তোলার মতন নাই। পানিয়ে সব নিচে ফাঁকনা ধান নিচে খাটার আর কোনো সুযোগ মিলছে না। ঈদের রোদ দেন না, দেন না, ধান গেরাইছে, আমরা এখন শুকাইতাম পারতাম না। এখন করে আমরা এখন কি করতে পারি? এখন কেমনে শুকাই রোদ না দিলে এখন তারবার হুয়ে বৃষ্টি ফসাইয়া লইয়া যায় আর কি। দ্রুত সরকারি সহায়তা আর ঋণ মওকুফের দাবি ক্ষতিগ্রস্তদের, নইলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা স্থানীয়দের। তবে বরাবরের মতো সহায়তার আশ্বাস সরকারি কর্মকর্তাদের। যে ধানগুলোর শীষ উপরের দিকে আছে 6 ইঞ্চি বা 1 ফুটের মতো আছে, এগুলো হয়তো কাটা যাবে কষ্ট মষ্ট করে। যে ধানগুলো একবারে তলে গেছে, অনেক পানি নিচে, এগুলো কিছুতেই কাটা সম্ভব না। তো যাই হোক, আমরা এই অতি ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আমরা তালিকা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তাদেরকে 3 মাসের জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেই মোতাবেক আমরা তালিকা তৈরি করতেছি। খুব দ্রুতই তালিকা চলে আসবে এবং সরকার এই বিষয়ে খুবই সচেষ্ট, যাতে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া যায়। এই ফসলহানির ধাক্কায় নড়বড়ে হয়ে পড়েছে হাওরপাড়ের পুরো কৃষিভিত্তিক অর্থনীতি। এক মৌসুমের আয়ের উপর টিকে থাকা পরিবারগুলো এখন ধীরে ধীরে ডুবে যাচ্ছে
অনিশ্চয়তা আর দুর্ভোগের দীর্ঘ ছায়ায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর সরকার গঠনের দিকে মনোযোগ বিজেপির। তবে ভোট চুরি সহ একগুচ্ছ অভিযোগ এনে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে নারাজ মমতা। নিয়ম অনুযায়ী মমতা পদত্যাগ না করলেও সরকারের মেয়াদ শেষ হলে তার মুখ্যমন্ত্রিত্ব থাকবে না। তবে তিনি আদালতের দ্বারস্থ হলে জটিল হতে পারে পরিস্থিতি। পশ্চিমবঙ্গ থেকে শুভজিৎ পুততুণ্ডের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির পদ্মফুল ঝড়ে ঘায়েল হয়েছে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনে যখন চলছে বিজেপির তোড়জোড়, এমন সময় মমতার সাফ কথা পদত্যাগ করবেন না তিনি। আমরা তো হারিয়ে নিয়ে যাব, হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। আগামীকাল শেষ হচ্ছে বিদায়ী সরকারের মেয়াদ। এই সময়ের মধ্যে মমতা পদত্যাগ না করলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তৈরি হবে নতুন নজির। ভোটে হেরেও ইস্তফা না দেওয়ার ঘটনা এর আগে দেখেনি ভারত। রীতি অনুযায়ী ইস্তফা না দিলে ৭ মে পর্যন্ত পদে বহাল থাকলেও এরপর আর তিনি মুখ্যমন্ত্রী থাকবেন না। পদত্যাগ না করলেও তার নামের আগে জুড়ে যাবে সাবেক মুখ্যমন্ত্রীর খেতাব। বিশেষজ্ঞরা বলছেন, মমতার রাজ্যপালের কাছে ইস্তফা দিতে না চাইলেও এক্ষেত্রে তেমন জটিলতা নেই। আগের সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিধানসভা ও সরকার ভেঙে দিতে পারবেন রাজ্যপাল। এতে বিধি মেনেই সরকারকে বিদায় নিতে হবে। আর বর্তমান মুখ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াই রাজ্যপাল বিধানসভায় নতুন সরকারের জন্য নতুন মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারেন। এছাড়া আরও 3টি পদক্ষেপ নিতে পারেন রাজ্যপাল। প্রথমত, বিদায়ী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা। দ্বিতীয়ত, কোনো অনিশ্চয়তা থাকলে বিধানসভায় ফ্লোর টেস্ট বা শক্তি পরীক্ষার নির্দেশ দেয়া। তৃতীয়ত, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানো। তবে পর্যাপ্ত বিধায়কের সমর্থন আছে এমন দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধানসভার ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে। এক্ষেত্রে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে পারেন রাজ্যপাল। সেই অধিবেশনে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে মমতাকে। ভোটাভুটিতে হেরে গেলে তাকে বাধ্যতামূলকভাবে ক্ষমতা ছাড়তে হবে। এরপরও পদত্যাগ না করলে রাজ্যপাল তাকে অপসারণ করতে পারবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজলাইন 24 এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।